এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের 15তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা প্রোটেক্ট, আনপ্রোটেক্ট, র্যাঙ্কিং, সাবস্টিটিউট এবং অটো কারেক্ট অপশান নিয়ে কথা বলবো। তো চলুন সে বিষয়গুলি দেখে নেওয়া যাক। প্রোটেক্ট, আনপ্রোটেক্ট এক্সেলে বেশ গুরুত্বপূর্ণ। যারা আপনারা বিভিন্ন রকম ডেটা অন্যদেরকে সেন্ড করতে চান, ডেটাগুলোকে লক করে দিয়ে, সেক্ষেত্রে প্রোটেক্ট, আনপ্রোটেক্ট এই অপশানটি আপনারা ইউজ করতে পারেন যেন নির্দিষ্ট কোনো ভ্যালুকে কেউ এডিট করতে না পারে বা মুছে দিতে না পারে। সেক্ষেত্রে অপশানগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো প্রোটেক্ট, আনপ্রোটেক্ট অপশানটা আপনি যে রিভিউর ভিতরে পাবেন। যাওয়ার পরে দেখেন এখানে প্রথমে একটা অপশান আছে প্রোটেক্ট শিট। যদি এটার উপরে আমি ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে 1 2 3 4 দিয়ে ওকে দিলাম, আবারও 1 2 3 4 দিয়ে ওকে দিলাম। এখন খেয়াল করেন এখানে আনপ্রোটেক্ট জিনিসটা হাইলাইট হয়ে গিয়েছে এবং এই শিটের ভিতরে আমি ক্লিক করলে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, আমি কোনো কিছু করতে পারছি না। দেখেন কোনো কিছু লিখতে পারছি না, কিন্তু এই ডেটাগুলো চাইলে আমি কিন্তু কপি করতে পারবো। Ctrl+C বাটন প্রেস করে কপি করে অন্য জায়গায় নিয়ে কিন্তু পেস্ট করতে পারবো। তাহলে অসুবিধাটা কিন্তু থেকেই যাচ্ছে। তো কপিটাও আমরা আসলে প্রোটেক্ট করব। তো সেক্ষেত্রে আমি আসলে কি করতে পারি, তার জন্য আমি এই যে আনপ্রোটেক্টের উপরে ক্লিক করি। ক্লিক করার পরে পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে প্রোটেক্ট শিটের উপরে ক্লিক করলে দেখেন বেশ কিছু অপশান কিন্তু চলে আসছে। এখানে যে জিনিসগুলাই টিক চিহ্ন দেওয়া থাকবে সেই জিনিসগুলো আপনি কেবল করতে পারবেন। তো দেখেন এখানে সিলেক্ট আনলক, দেখেন এখানে একটা অপশান আছে সিলেক্ট লক সেল, এই অপশানটি অন করা, যার কারণে আমি সিলেক্ট করতে পারছি। এটা আমি উঠিয়ে দেই। দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন কোনো কিছু আমি করতে পারছি না, এই ডেটাগুলো এখন কিন্তু সিলেক্টও আমি করতে পারছি না, কিছুই করা যাচ্ছে না। তার মানে আমি যদি ওই অপশানটি ক্লিক করি তাহলে খুব সহজেই আমি ডেটাগুলো সিলেক্ট করা বা কপি করাও প্রতিহত করতে পারবো। তো আমি আনপ্রোটেক্টে যাই, 1 2 3 4 দিয়ে পাসওয়ার্ডটি আনলক করে নিলাম। এখন দেখেন আপনি যদি এক্সেলের কোনো একটি নির্দিষ্ট এলাকাকে শুধুমাত্র লেখার অনুমতি দিতে চান, বাদবাকি এলাকাগুলো অনুমতি না দিতে চান, সেক্ষেত্রে আসলে কি করবেন। তার আগে একটা বিষয় জানতে হবে, এক্সেলের এই যে সেলগুলো এগুলো কিন্তু বাই ডিফল্ট লক থাকে। কীভাবে বুঝবেন, এই যে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যান, এই যে প্রোটেকশান এখানে যদি ক্লিক করেন দেখেন আমরা নাম্বার, অ্যালাইনমেন্ট এগুলো কিন্তু আগেই দেখেছি। প্রোটেকশানে কিন্তু এই যে দেখেন লক করা। তো যে জায়গাগুলোতে আপনি পারমিশন দিতে চান সেইগুলো আসলে প্রথমে আপনাকে আনলক করতে হবে। তো ধরেন আপনি যে ফর্মুলা আর এখানে এগুলাতে কাউকে হাত দিতে দিবেন না, আপনি শুধু এই দুইটা কলাম যেন কেউ চেঞ্জ করতে পারে এই জন্য তাদেরকে আপনি পারমিশন দিবেন। তাহলে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেলে যান, এই যে প্রোটেকশান থেকে লকটা উঠিয়ে ওকে করে দেন। এখন যদি প্রোটেক্ট শিটে যান, যাওয়ার পরে এখান থেকে 1 2 3 4 ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে দেন। দেওয়ার পরে আপনি খেয়াল করেন এখানেও কেউ কাজ করতে পারছে না, এখানেও কেউ কাজ করতে পারছে না। শুধুমাত্র দেখেন এই সেলগুলোতে কেউ চাইলে লিখতে পারবে, অর্থাৎ এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবে, কিন্তু এই সমস্ত ভ্যালু কিন্তু কেউ কাজ করতে পারবে না। তার মানে এভাবে আপনি যেটা করতে পারেন খুব সহজে, এই যে ফর্মুলার যে সেলটা আছে সেইগুলো লক করে বাদ বাকিগুলো আপনি এডিটেবল করতে পারেন। সেটার জন্য দেখেন কিভাবে করবেন, আনপ্রোটেক্টে গিয়ে যে পাসওয়ার্ডটা দিয়ে দেন। দেওয়ার পরে এই সব ভ্যালুগুলো আপনি সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেলে যান, এই যে লকটা এটা উঠিয়ে ওকে করে দেন। এখন প্রোটেক্ট করে দেন, 1 2 3 4 1 2 3 4 ওকে দিয়ে দেন। তো এখন খেয়াল করেন এইগুলা যে কেউ এডিট করতে পারবে, কিন্তু এই ফর্মুলাগুলা কিন্তু কেউ দেখেন এডিট করতে পারবে না। খেয়াল করেন এইগুলাই কেউ হাত দিতে পারবে না। ঠিক আছে, এইভাবে আপনি প্রোটেক্ট, আনপ্রোটেক্ট করতে পারেন। এখন কথা হচ্ছে প্রোটেক্ট করলো, কিন্তু এখান থেকে কিন্তু শিট কেউ চাইলে ডিলিট করে দিতে পারে। তাহলে আপনি কি করবেন, সেক্ষেত্রে আরেকটি অপশান ব্যবহার করতে হবে। এই যে প্রোটেক্ট অর বুক, এখানে আপনি 1 2 3 4 পাসওয়ার্ড দিয়ে দেন, 1 2 3 4 ওকে দেন। এখন খেয়াল করেন কেউ চাইলে কিন্তু এই শিটগুলা কোনোটা ডিলিটও করতে পারবে না, মুভও করতে পারবে না। তো আমরা এখান থেকে আনপ্রোটেক্ট করে নিচ্ছি। এখন আপনি যদি মনে করেন যে এই এক্সেল শিটে তো আমি আলাদা আলাদা করে প্রোটেক্ট করলাম, এই টোটাল ফাইলটা যেন কেউ ওপেন না করতে পারে, সেক্ষেত্রে আমি কীভাবে পাসওয়ার্ড দিব। সেক্ষেত্রে যে ফাইলে যেতে হবে, যাওয়ার পরে দেখেন এই যে ইনফোতে যেতে হবে, এখানে আছে প্রোটেক্ট ওয়ার্কবুক। এটা এই যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে যদি আপনি পাসওয়ার্ড দিয়ে দেন, দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দেন, আবার পাসওয়ার্ডটা আবার দেন। দেওয়ার পরে এই ফাইলটা ব্যাকে যান, এখান থেকে সেভ করেন। সেভ করার পরে এই ফাইলটা যদি কেটে দেন, এখন এই ফাইলটা দেখেন আমার এখানে আছে। এখান থেকে যদি আমি ওপেন করার চেষ্টা করি এই ফাইলটি, দেখেন এখন কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3 4। এখন কথা হচ্ছে এই পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু এই ফাইলটি আর ওপেন করতে পারবেন না। এখন যদি পাসওয়ার্ডটি উঠিয়ে দিতে চান, ফাইলে যেতে হবে,
এই যে ইনফোতে যেতে হবে, প্রোটেক্ট ওয়ার্কবুক থেকে যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এটা আপনি এখান থেকে মুছে দেন, দিয়ে ওকে দিয়ে দেন। দিয়ে যদি এখন আবার আপনি সেভ দেন, কেটে দেন, এখন যদি ওপেন করার চেষ্টা করেন তাহলে দেখেন কি হয়, এখন কিন্তু আর প্রোটেকশান নেই। তো এইভাবে প্রোটেক্ট আনপ্রোটেক্ট আপনি সহজে আপনার ফাইলে প্রয়োজন অনুসারে ব্যবহার করে নিতে পারবেন। এক্সেলে যদি আপনাকে কেউ এরকম কোনো অ্যাকাউন্ট নাম্বার দেয় এবং এখান থেকে বলে যে হাইপেনগুলো রিমুভ করে আমাকে শুধুমাত্র এই ভ্যালুগুলো দিবা, অথবা হাইপেন রিমুভ হয়ে এখানে প্লাস সাইন বা অন্য কোনো সাইন দিতে হবে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি যদি এটা করতে যান তাহলে কিন্তু অনেক ডেটা থাকলে অনেক সময় লাগবে। তো অনেকে হয়তো বলতে পারেন এটা আমি টেক্সট টু কলাম দিয়ে করব, করার পরে এটা আবার আমি কনক্যাটিনেট দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তো সেটা কি সম্ভব? দেখেন তো, ধরুন আমি এইটার জন্যই করি, এটা সিলেক্ট করে ডেটা থেকে টেক্সট টু কলামে যাই, ডেলিমিটেডে গেলাম, কি দিয়ে সেপারেট করা আছে, আদার্স দিয়ে আমি এই যে হাইপেন দিলাম, এই যে সেপারেট হয়ে গেল, নেক্সটে দেন, এখান থেকে ডেস্টিনেশন এটা সিলেক্ট করে দেন, দেওয়ার পরে ফিনিশ দেন। ঝামেলাটা বাঁধবে দেখেন এই সেগমেন্টটাতে যেখানে আগে 00 আছে, তো 00 কিন্তু মুছে যাবে, তখন কিন্তু আপনি ঠিকভাবে এটা কনক্যাটিনেট করলেও হবে না, আবার এখানে 0 ম্যানুয়ালি অ্যাড করতে হবে। তো এই কাজটা আমরা একটি দারুণ ফর্মুলার মাধ্যমে করতে পারি, আমার পছন্দের একটি ফর্মুলা যেটার নাম হচ্ছে সাবস্টিটিউট। এই যে দেখেন চলে আসছে, টেক্সট হচ্ছে আমার এই টেক্সটটা, ওল্ড টেক্সট কি এই যে হাইপেনটা আছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই ফর্মুলার ভিতরে লিখতে হবে। আর নিউ টেক্সট আপনি ধরেন এটা প্লাস সাইন দিয়েই হচ্ছে চেঞ্জ করতে চান, তাহলে এই যে নিউ টেক্সট ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ ইন্টার, তাহলে দেখেন এটা প্লাস দিয়ে রিপ্লেস হয়ে গেল। এখন যদি আপনি প্লাস দিয়ে রিপ্লেস করবেন না, এটা এখান থেকে ব্যাক স্পেস দেন, ডাবল ইনভার্টেড কমার ভিতরে কিছুই থাকবে না, তাহলে আমার এটা টেক্সট, এটা হচ্ছে ওল্ড টেক্সট, এটা হচ্ছে নিউ টেক্সট। এখন দেখেন খুব সুন্দরভাবে এগুলা কিন্তু 0 সহ চলে আসলো, ঠিক আছে? তো এইভাবে খুব সহজে আপনি করতে পারবেন। এখন এই ভ্যালুটা সিলেক্ট করেন, করে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে ভ্যালু হিসাবে পেস্ট করেন, তাহলে কিন্তু 0 সহ সব সহ এই যে বামে 0 হোক ডানে 0 হোক সবই থেকে গেল, কোনো অসুবিধা হলো না, ঠিক আছে? দেখেন আমার এক্সেলে কোনো একটা জায়গায় আমি ধরুন এখানে লিখলাম হচ্ছে ডেস্কো, অটোমেটিক্যালি দেখেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড চলে আসলো, এখানে একটু বানান ভুল আছে, যাই হোক, তো এটা চলে আসলো। এখন আপনি এরকম কোনো টেক্সট কীভাবে আপনি এক্সেলে লিখে রাখবেন, ধরেন একটা জিনিস বারবার লিখতে হয় আপনার প্রতিষ্ঠানের নাম, সেটা আপনি কিভাবে শর্ট ফর্মে এভাবে লিখতে পারেন, যেমন আমি যদি টিকে লিখি তাহলে যেন তানজিমুল কবির চলে আসে। তো এটার জন্য আমরা ফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে অপশানে যাব, যাওয়ার পরে প্রুফিংয়ে যাব, যাওয়ার পরে দেখেন অটো কারেক্ট অপশানে যাব, এখানে যদি আমি এই রিপ্লেসের উপরে ক্লিক করি, দেখেন এই যে ডেস্কোটা আছে এখানে, আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিই, আমার দরকার নেই, এই যে ডিলিট করে দিলাম, এখন কিন্তু আর ডেস্কো আসবে না, ঠিক আছে? এখন আমি এখানে লিখলাম ধরুন টিকে, বড় হাতের লিখতে হবে, টিকে লিখলে এখানে চলে আসবে এমডি তানজিমুল কবির, আপনি এখানে অ্যাড দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম, এখানে ওকে দিয়ে দিলাম। তো এখানে দেখেন বড় হাতের টিকে লিখলে অটোমেটিক যে কোনো জায়গায় আপনার তানজিমুল কবির চলে আসবে। ছোটো হাতের যদি লিখি তাহলে কিন্তু হবে না, কারণ এটা কেস সেন্সিটিভ, বড় হাতেরই আপনাকে এভাবে লিখতে হবে। এটা ডিলিট করতে চাইলে যে ফাইলে যাবেন, অপশানে যাবেন, প্রুফিংয়ে যাবেন, অটো কারেক্ট অপশানে যাবেন, এখানে সেটা লিখে টিকে সার্চ দেন, এটা সিলেক্ট করে ডিলিট করেন, ওকে দিয়ে দেন, ওকে দিয়ে দেন। এখন যদি আপনি টিকে লেখেন এখন কিন্তু আর আসবে না। এখন আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে র্যাঙ্ক। বিভিন্ন কারণে আমাদের র্যাঙ্ক করার প্রয়োজন হয়। খুব সহজ একটা ফাংশন আছে এক্সেলে, যদি আমরা একটু দেখে নেই, ইকুয়াল সাইন দিব আর এনকে র্যাঙ্ক লিখব, এই যে লেখার পরে নাম্বার, নাম্বার হচ্ছে কোনটা, এই নাম্বারটা আমি র্যাঙ্ক করতে চাই, কিসের সাপেক্ষে করতে চাই, এই ভ্যালুগুলোর সাপেক্ষে র্যাঙ্ক করতে চাই। তো আমি এটা অবশ্যই লক করে দিব, কেন দিব আপনাদেরকে দেখাই, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, যদি আমি এটা ধরে টান দেই তাহলে কিন্তু আমার এই রেঞ্জটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে যে রিলেটিভের কারণে, তাহলে এইটুকু এই রেফারেন্সটা আমাকে লক করে দিতে হবে, F4 প্রেস করে দিলাম। এখন আমি যদি ধরে টান দেই তো ঝামেলা একটা আছে, খেয়াল করুন, এই যে আমার 1 আছে, 2 আছে, 3 আছে, দেখেন 3-এর পরে আমার কিন্তু 4 নেই, 4 নেই, 5 আছে, আবার 6 2বার আছে। এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে শুধু ডুপ্লিকেট ভ্যালু পায়, এই যে 10 10 10, এটা দেখেন 3বার পেয়েছে, এই 3টাকে সে 6 6 6 বলতেছে, কিন্তু ভ্যালু টোটাল কিন্তু এখানে আমার আছে 8টা।
তার মানে এই দেখেন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আপনাদেরকে যদি আমি সিরিয়াল করে বোঝাই তাহলে সুবিধা হবে বুঝতে। দেখেন এই ভ্যালুটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে কাস্টম সর্টে যাই। কিসের হিসাবে সর্ট করব? র্যাঙ্ক এই কলামের সাপেক্ষে স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে ওকে দিই। এখন দেখেন, অথবা আমার মনে হয় এটা স্মলেস্ট টু লার্জেস্ট দিলে ভালো হতো, কারণ আমি তো র্যাঙ্ক করছি বড়টা থেকে। স্মলেস্ট টু লার্জেস্ট দিলাম, তাহলে এই যে 100 এটা 1 নাম্বারে আছে, এরপরে 50 2 নাম্বারে আছে, 40 3 নাম্বারে, এরপরে দেখেন 40 আরেকটা আছে 3 নাম্বার পরপর আসছে। এরপরে দেখেন 4 আর নেই, এই যে 3-এর পরে এটাও 3, 4 নেই, 5 6 3বার। দেখেন তো এই ঝামেলা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, এটার জন্য আমরা আরেকটি ফাংশনের সহায়তা নিব। সেটার নাম হচ্ছে, আমরা ইতিপূর্বে দেখেছিলাম কাউন্ট ইফ। এই যে কাউন্ট ইফ তো সহজ একটি ফাংশন। আপনাকে কি করতে হবে? রেঞ্জ সিলেক্ট করতে হবে আর ক্রাইটেরিয়া দিতে হবে। তো আমরা রেঞ্জটা সিলেক্ট করা এখানে একটু টেকনিক অবলম্বন করব। আমরা রেঞ্জ দিব এই সেলটাই, এই সেল থেকে ক্লোন দিয়ে এই সেলটাই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্তই আমার রেঞ্জ, এইটার মধ্যেই রেঞ্জ, এবং খুঁজবে কি এই রেঞ্জের ভিতরে কাউন্ট করবে কি এইটাই, অর্থাৎ এইটুকুর মধ্যে এইটুকুই সে কাউন্ট করবে। দেখেন আমি ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার দেই, তাহলে এখানে কাউন্ট কি 100-এর মধ্যে কতবার আছে? 100 একবারই আছে। কিন্তু এই ফর্মুলাটা যখন টেনে দিব তখন একটা কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথম সেলটা দেখেন অ্যাবসোলিউট করে দিব, এই প্রথম G2টা। কেন করব একটু পরে বুঝতে পারবেন। করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, দিয়ে এইটা যদি আমি এখন টেনে দেই, দেখেন কি হয়। যখন এখানে যাচ্ছি এই প্রথম সেল কিন্তু আমার অ্যাবসোলিউট রয়ে গেছে, পরেরটা কিন্তু চেঞ্জ হয়েছে। দেখেন এগুলা চেঞ্জ হচ্ছে। এই পর্যন্ত যদি যাই, দেখেন প্রথম থেকে কিন্তু রেঞ্জ এইভাবে কি সুন্দর সিলেক্ট হয়ে যাচ্ছে, যে G2 থেকে এখানে G8 পর্যন্ত। এই G8 কতবার আছে? 10 কতবার আছে? দেখেন একবার 2বার, এই পর্যন্ত 10 2বার আছে সেটা বলতেছে। এখন এখানে কি করলো, এই প্রথম থেকে এই পর্যন্ত এই সেলটা কতবার আছে? 10। দেখেন 1 2 3বার আছে, সে সেইটা বলে দিচ্ছে। অর্থাৎ প্রথমটা আমি লক করে দিলাম, পরেরটা আমি রিলেটিভলি চেঞ্জ করলাম। আশা করি বুঝতে পারছেন। এগুলো আপনাদেরকে আরেকটু বেশি মাথা খাটাতে হবে বা একটু সময় নিয়ে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কি করেছি। এখন তাহলে কি হলো আমার, এইটা দেখেন 100 কতবার আছে? একবার। 50 একবার আছে, 40 একবার আছে, এই পর্যন্ত এই বরাবর কি আছে? 40 2বার আছে, 25 একবারই আছে এই পর্যন্ত, 10 আছে এই পর্যন্ত একবার, এরপরে এই পর্যন্ত 2বার, এরপরে এই পর্যন্ত 3বার। এখন দেখেন এই দুইটা ফর্মুলা যদি আমরা একত্রে করি তাহলেই টোটাল র্যাঙ্কটা আমরা পাবো। সেক্ষেত্রে কি করব, এইটুকু আমি কপি করে নিই, ফর্মুলাটুকু Ctrl+C দিয়ে ইন্টার দিলাম। এখন এই র্যাঙ্কের সাথে এটা আমি যোগ করে দিব। দেখেন এখানে পেস্ট করে দিলাম, দিয়ে যদি আমি ইন্টার দেই তাহলে দেখেন এটা 2 হয়ে গেল, এটা 9 হয়ে গেল। তাহলে 2 থেকে দেখেন কাউন্ট করতেছে। এখানে যখন আমি ফর্মুলাটা কি করলাম, প্রথমে একবার র্যাঙ্ক করলাম, তার সাথে যোগ করলাম হচ্ছে কাউন্ট। তো সেক্ষেত্রে যদি আমার কিন্তু 2বার হয়ে গেছে, এই জন্য এখানে আমাকে দিতে হবে -1। এখন দেখেন আমার 1 থেকে শুরু হবে, এই যে এটা 1, এটা 2, এটা 3, পরে 40টা 4, এটা 5, এটা 6 7 8। খুব সহজেই কিন্তু আমার র্যাঙ্ক হয়ে গেল, কোনোটা আর বাদ পড়লো না। তাহলে এই যে কাজটা আমরা এখানে করলাম, র্যাঙ্ক করলাম একবার, তার সাথে কাউন্ট ইফকে যোগ করে দিলাম, দিয়ে আবার 1 মাইনাস করলাম। একটু কঠিন মনে হতে পারে, একটু ধৈর্য ধরে যদি আপনি দেখেন তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।